আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। অসুস্থ অবস্থায় সর্বোচ্চ মানসিক শক্তি দিয়ে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন বেগম খালেদা জিয়া, বললেন তারেক রহমান। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময়। প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ। সিইসির তফসিল বক্তব্য প্রস্তুত, বুধ অথবা বৃহস্পতিবার ঘোষণার সম্ভাবনা। বিএনপি জামায়াত সংস্কারে গুরুত্ব না দিয়ে সরকারে আসায় বেশি ব্যস্ত বলে এনসিপির দাবি। এনসিপির নেতাদের লন্ডন থেকে ভয় দেখানোর অভিযোগ। নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়তে প্রধান উপদেষ্টার প্রত্যয়। নিজস্ব অবদানের স্বীকৃতিতে 4 বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান। এবং প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের নতুন আয়োজন সবুজ সুরের সন্ধানে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সামাজিক মানসিক প্রস্তুতি তৈরির উদ্যোগ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানা গেছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিদেশের চিকিৎসা। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সাদি মাহমুদ, যাচ্ছি তার কাছে। সাদি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এখানে কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি আসলে চিকিৎসা নিচ্ছেন। এবং আমরা আসলে যতদূর জানতে পেরেছি দলীয় সূত্রে বা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে বেগম জিয়ার শারীরিক অবস্থা কিন্তু এখনও আগের মতোই অপরিবর্তিত রয়েছে, স্থিতিশীল রয়েছে বলে আসলে আমরা জানতে পেরেছি। এবং আপনি যেমনটি বলছিলেন যে উন্নত চিকিৎসার জন্য যে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি, সেটি কিন্তু বেশ কয়েক দফা পিছিয়েছে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের প্রেক্ষিতেই কিন্তু তার শারীরিক অবস্থা আরও কিছুটা ভালো হওয়ার পরই কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে আসলে আমরা জানতে পেরেছি এই বিষয়টি। এবং আপনি জানেন যে গত বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বেগম জিয়া এবং 2024 সালের গণঅভ্যুত্থানের পর তিনি কিন্তু আসলে জেল থেকে মুক্তি পান। এরপর এই বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডন যান। সেখান থেকে ফিরে কিছুটা ভালো ছিলেন, বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন এবং সবশেষ গত 23 নভেম্বর তার শারীরিক অবস্থা খারাপ হয়, কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এই দফায় হাসপাতালে আসার পর কিন্তু তাকে সিসিইউ পর্যন্ত আসলে যেতে হয়েছে এবং তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অনেকটা ক্রিটিক্যাল পর্যায়ে চলে গিয়েছিল বলে আমরা আসলে জানতে পেরেছি। এবং এভারকেয়ার হাসপাতালের সামনে আমরা অবস্থান করছি। আমরা আসলে গত বেশ কয়েকদিন ধরেই দেখেছি যে দলীয় নেতাকর্মীরা এই এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন, যদিও আজকে সেই বিষয়টি কিছুটা কমে গেছে। সাধারণ মানুষ যারা আছেন তারাও অল্প সংখ্যক এসেছেন, দলীয় নেতাকর্মী যারা আছেন তারা এসেছেন, এখানে ভিড় করছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। তারা আসলে একে অপরের কাছে দোয়া প্রত্যাশা করছেন যেন বেগম জিয়া দ্রুত ও সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবন আসলে ফিরতে পারেন। এবং গত বেশ কয়েকদিন আগে কিন্তু বেগম জিয়াকে ভিভিআইপি ঘোষণা করে তার নিরাপত্তার জন্য এসএসএফ পিজিআর নিয়োগ দেওয়া হয়েছে। তারা ভেতরে দায়িত্ব পালন করছেন এবং বাইরে কিন্তু যারা পুলিশ সদস্য আছেন তারা কিন্তু 24 ঘন্টা দায়িত্ব পালন করছেন, এখানে নিরাপত্তার দায়িত্ব রয়েছেন। এবং এভারকেয়ারের সামনের যে রাস্তাটা, এখানে কিন্তু সাধারণ মানুষের চলাফেরায় কিছুটা সীমিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এক পাশের রোডটি বন্ধ করে দেওয়া হয়েছে, অন্য পাশটি খোলা আছে। যদিও আপনি জানেন যে এই রোডটি অনেকটা ব্যস্ত একটা সড়ক, যার কারণে এক পাশের রোড খুলে দেওয়া হয়েছে। তো সবশেষ যে অবস্থা, আমরা এভারকেয়ার সামনে অবস্থান করছি, যেটা জানতে পেরেছি বেগম জিয়া এখন শারীরিক যে অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং স্থিতিশীল রয়েছে। নবনীতা। সাদি, ধন্যবাদ আপনাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন সশস্ত্র বাহিনী দিবসের আগেই
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, কিন্তু সর্বোচ্চ মানসিক শক্তি দিয়ে তিনি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এতেই প্রমাণ হয় জিয়া পরিবারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক কতটা গভীর। রাজধানীতে আরেক আলোচনায় তিনি বলেন, শুধু কথার ফুলঝুরি দিয়ে দেশ চলে না, প্রয়োজন পরিকল্পনার, যা একমাত্র বিএনপিরই আছে। রাহুল রায় জানাচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মত বিনিময় করেছেন ৭০ জন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য। সেখানে তারা দেশের উন্নয়নে নিজেদের নানা পরিকল্পনা ও মতামত তুলে ধরেন। রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ গঠনে বিএনপির পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য তাদের সহযোগিতা চান তারেক রহমান। আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন ২১ তারিখে, সেখান থেকে আসার পরে উনি অসুস্থ হয়েছেন। আর্মি ডিউটিতে উনি গিয়েছিলেন, অসুস্থ হয়েছেন, সেটা হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু উনি যে অনুষ্ঠানটি গিয়েছিলেন যাবার আগেও কিন্তু উনি একটু অসুস্থ ছিলেন। ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন যে ম্যাডাম মনে হয় না গেলে বোধহয় ভালো হয়, কিন্তু ওই অসুস্থ শরীরেও উনি ওনার মনের সর্বোচ্চ শক্তি, ওনার এই অসুস্থ শরীরের সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন যতক্ষণ ওখানে ছিলেন। এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন, মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ। সো এই কথাটা দিয়ে আমার মনে হয় আর বোধহয় বুঝতে কারো বাকি থাকে না যে আপনাদের সাথে, আপনি সার্ভিসে অথবা রিটায়ার যে অবস্থায় থাকুন, আপনাদের সাথে জিয়া ফ্যামিলির বোধহয় সম্পর্কটা কি। আমি এই পুরো বিষয়টা, এই ছোট্ট ঘটনা দিয়ে বিষয়টি বোঝানোর আপনাদের সামনে চেষ্টা করলাম, তুলে ধরলাম। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আসুন সকলে আমরা ইউনাইটেড থাকি, সকলে আমরা জাতীয়তাবাদী শক্তিকে আমরা এই কাজগুলো করতে সাহায্য করি। এর আগে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে চলমান বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনায়ও ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে, জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন, পরিকল্পনার 40 ভাগও যদি বাস্তবায়ন করা যায় তাহলেও জনগণ বিএনপিকে মনে রাখবে। একটা জিনিসকে যখন আপনি জেনারেলাইজ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। তফসিল ঘোষণায় প্রস্তুত হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ। এখন অপেক্ষা ঘোষণার। কমিশনার আব্দুর রহমান আল মাসউদ জানিয়েছেন, বুধ কিংবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হতে পারে। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য 300 বিচারক চেয়েছেন সিইসি। নাজিব বেগ জানাচ্ছেন। সংসদ নির্বাচনের বেশিরভাগ প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। একই দিনে গণভোটের প্রস্তুতিও নিচ্ছে ইসি। নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে পুরো কমিশন। রীতি অনুযায়ী তফসিলের বিষয়টি অবহিত করতে বুধবার রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবে নাসির উদ্দিন কমিশন। বুধবারই তফসিলের ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসউদ গণমাধ্যমকে বলেছেন, বুধ বা বৃহস্পতিবারই তফসিল ঘোষণা করতে পারেন সিইসি। তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও মনে করেন তিনি। আমরা মনে করতেছি যে শিডিউল ঘোষণা করলে পরিস্থিতি দিন ভালো হবে। যখন আপনাকে দায়িত্ব দেব, আপনি দায়িত্ব দেই নাই একরকম জিনিস আপনাকে দিয়েছি, যখন দায়িত্ব দেব আপনি দায়িত্ব পাবেন। দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান সিইসি। পরে এ নিয়ে কথা বলেন তিনি। কার্টিসি কল আছে না একটা,
এটা ফেয়ারওয়েল কলটা করতে আসলাম ওনার সাথে, অন্য কোনো বিষয় না। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটাও ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। সিইসি জানান যথাযথ সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। এদিকে আরপিও আবারও সংশোধন করা হয়েছে। এতে পোস্টাল ভোট, সাধারণ ভোটের সঙ্গে গণনা এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিলের বিধান রাখা হয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবসরপ্রাপ্ত ৭০ জন সামরিক বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি আরও বলেন, আগামী নির্বাচনে একটি দল ইসলামকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। তারা ৭১-এ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আমাদের কোন একজন কর্মকর্তা বলেন, ভারতের ইঙ্গিতে আপনার আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কখনই ভাববেন না। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বিএনপি হচ্ছে সেই দল সবসময় মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করে। বিএনপি হচ্ছে সেই দল যে কখনো গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নত করে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, লন্ডন থেকে ভয় দেখানো হয় এনসিপির নেতাদের। অনলাইনকে বাস্তবেই তারা ভয় পান বলে জানান। রাজধানীর শাহবাগে জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলনে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যাদেরকে জেল থেকে ছাড়ানো হয়েছে তারাই এখন চিনতে চায় না। আর দলটির সদস্য সচিব বলেন, নির্বাচন হওয়া উচিত ছিল সংস্কারের, কিন্তু দুই দল শোডাউনের নির্বাচন বানিয়েছে। বিএনপি জামায়াত সংস্কারে গুরুত্ব না দিয়ে দিচ্ছে কিভাবে সরকারে আসবে। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলন। সারা দেশ থেকে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি সম্মেলনে ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। লন্ডন থেকে এনসিপি নেতাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যারা জনগণের সাথে প্রতারণা করবে তারা আর জেলে যাওয়ারও সুযোগ পাবে না। জনগণের সাথে আবার নতুন ভাবে প্রতারণার চেষ্টা করেন, তাহলে জেলেও যাওয়ার আর সুযোগ পাবেন না। যদি জেলে যাওয়ার সুযোগ না পান, দুইটা পন্থা আছে, একটা হলো কবর আর একটা হলো বিদেশ। বিদেশ আপনারা পরীক্ষা করে অলরেডি নিয়েছেন, বাকি থাকে কবর। সেই কবরের মধ্যে আপনাদেরকে যেতে হবে। ২৬-এর নির্বাচন শোডাউনের নির্বাচন পরিণত হয়েছে মন্তব্য করে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচনে ক্ষমতা দখলের জন্য জনগণকে ভুলভাবে প্রভাবিত করছে বিএনপি জামাত। সেই সংস্কারের কথা বিএনপি জামাত পুরো দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছেন না। তারা কিভাবে ক্ষমতা দখল করবেন, কিভাবে ক্ষমতায় আসবেন, শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি, পরামর্শ, সেই ধরনের আয়োজনগুলোর সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন। ক্ষমতায় কারা যাবে সেই জরিপ করে সংস্কারের আকাঙ্ক্ষা সরিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টার বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান আক্তার হোসেন। বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের তফসিল ঘনিয়ে আসায় জাতীয় পার্টি প্রভাবিত এলাকাগুলোতে এরশাদ সমর্থকদের কার্যক্রম নিয়ে মানুষের জানার আগ্রহ বাড়ছে। এরকম একটি জেলা কুড়িগ্রাম। প্রতিদিন ভোটারদের কাছে ছুটছেন বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থীরা। তবে জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত এ জেলায় এখনো পর্যন্ত জাপার কোনো কর্মকাণ্ড দৃশ্যমান নয়। শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদ জানাচ্ছেন। কুড়িগ্রামে ৯টি উপজেলার ৭২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত ৪টি সংসদীয় আসন। জেলার নাগেশ্বরী ও ভুরিঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত আসন ১, সদর, রাজারহাট ও ফুলবাড়ী নিয়ে কুড়িগ্রাম ২, উলিপুর উপজেলা নিয়ে ৩ ও চিলমারী, রৌমারী ও চররাজিপুর উপজেলা নিয়ে গঠিত ৪ আসন। সবকটি আসনেই মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি, জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন। এখানে যারা বিগত সময়ে জাতীয় সংসদের সদস্য হয়েছেন তারা কেউই এই এলাকার মানুষের জন্য কিছু করেন। যে আমরা এই অঞ্চলের মানুষের আমরা উন্নয়ন করতে চাই, এই অঞ্চলের মানুষ যাতে সুখে দুঃখে সবসময় এই জাতীয়তাবাদী শক্তি বিএনপির সাথে থাকে, সেই আকাঙ্ক্ষা আমরা সবসময় করি। কুড়িগ্রামের ৪টি আসনে
জামাতে ইসলামের প্রতিনিধি জিতে আসতে পারে, জনগণ যদি তাদেরকে বিজয়ী করতে পারে, তাহলে কুড়িগ্রামের সেই অবহেলিত অবস্থা আর থাকবে না, একটা পরিবর্তন চলে আসবে। নবগঠিত এনসিপি প্রার্থী ঘোষণা করেছে একটি আসনে। অভ্যুত্থানের শক্তি হিসেবে 4টি আসনে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। অন্য রাজনৈতিক দল নাগরিক ঐক্য আশা করছে জোটবদ্ধ নির্বাচন করলে তারাও জনসমর্থন পাবে। গণতন্ত্র মঞ্চ বলে নাগরিক ঐক্যের সাথে আরো কয়েকটি দল আছে, বিএনপির সঙ্গে বড় জোটে আছেন। আমার বিশ্বাস এই আসনটি আমরা জিতে আসতে পারব। অতীতে জাতীয় পার্টি ভালো করলেও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এবার তারা মুখে কুলু পেটেছেন। উত্তরের জেলা কুড়িগ্রামে মোট ভোটার 18,76,688 জন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। দেশের নারীরা বাংলাদেশকে বিশ্বের সামনে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মেয়েদের পক্ষে সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়া সম্ভব। বেগম রোকেয়া দিবসের আলোচনায় তিনি বলেন, 100 বছর পার হয়ে গেলেও আর রোকেয়া পাওয়া যায়নি। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস 2025 উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিতে 4 বিশিষ্ট নারীকে দেয়া হয়েছে রোকেয়া পদক। এবছর নারী শিক্ষায় রুবানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, নারী জাগরণে ঋতুপর্ণা চাকমা ও মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিস ভূষিত হলেন বেগম রোকেয়া পদকে। প্রধান অতিথির ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়া যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, একইভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পদকপ্রাপ্তরা। আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে। এটা যুগান্তকারী পুরস্কার, যারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে। এরা শুধু বাংলাদেশের মেয়ে না, এরা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে। অধ্যাপক ইউনূস বলেন, জাতির ব্যর্থতা হচ্ছে এখনো দ্বিতীয় কোনো রোকেয়া পাওয়া যায়নি। 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, এই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না। তার জন্ম উপলক্ষে যে আয়োজন, সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না, আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য। 100 বছর পরে কি হলো, কত অগ্রসর হলাম। 1974 সনে বিরাট দুর্ভিক্ষ হলো, পথে পথে মানুষ মারা গেল, আমরা নির্বাক তাকিয়ে দেখলাম। অধ্যাপক ইউনূস বলেন, বেগম রোকেয়া কোনো কাজ সমাজকে বাদ দিয়ে করেননি, সবসময় সমাজের সবাইকে নিয়েই এগিয়ে গেছেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, সেফ হাউস নামে একটি কক্ষে রেখে জুলাই আন্দোলন থেকে সরে আসতে ডিজিএফআই বারবার চাপ দেওয়ার পাশাপাশি তাদের নির্যাতন করেছিল। এজন্য শেখ হাসিনা সহ দায়ী ব্যক্তিদের বিচার চেয়েছেন তিনি। আর 26 জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে 14 ডিসেম্বর আদেশ দেবেন ট্রাইব্যুনাল 1। মাজহুল হক মান্না জানাচ্ছেন। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে সকালেই ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন জুলাই আন্দোলনের অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আবু সাইদকে হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাদের হামলার ঘটনা তুলে ধরেন তিনি। এরপর আন্দোলন থেকে সরে আসতে গোয়েন্দা সংস্থা তাদের যে চাপ প্রয়োগ করেছিল তারও বিবরণ দেন। সেই সময়ে সরকারের কঠোর বিধিনিষেধের কারণে এই ঘটনা অজানাই থেকে গেছে বলে আদালতকে জানান হাসনাত। 1 ঘন্টা পর আমাদের সামনে দিয়েই 3 জন মন্ত্রী বের হয়ে যায়, অর্থাৎ আমরা কোনো মিটিং করি নাই। ওই দিন রাতেই মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে মৎস্য ভবনের সামনে সেফ হাউসে আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। মিটিংয়ে যেন আমরা বসি সেটির জন্য আমাদের চাপ প্রয়োগ করা হয়। আমাদের সারা দিন ব্যাপী আমাদেরকে নির্যাতন করা হয়। হাসিনা সব কিছুকে আসলে নিয়ন্ত্রণ করেছিল, মিলিটারি, মিডিয়া এবং জুডিশিয়ারি।
এই তিনটা ব্যবস্থাকে, যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন। আওয়ামী লীগের শাসনামলে ২৬ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেন উভয় পক্ষের আইনজীবী। সেই সময়ে তিনজনে ওই ডিজিএফে কর্মরত ছিলেন না, অর্থাৎ তাদের পোস্টিং হয় নাই। পৃথিবীর কোনো আইনে জন্মের আগের ক্রিমিনাল রেসপন্সিবিলিটি ইম্পোজ করা যায় না। আমাদের যে ১৩ জন আসামি রয়েছে, ১৩ জন আসামির প্রত্যেকের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যেটা আমরা কোর্টে চার্জের আকারে সাবমিট করেছি। এই আসামিরা কে, কখন, কিভাবে, কোন সময়ে এবং কি মাধ্যমে এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন। সকালে কারাগারে থাকা ডিজিএফআই-এর সাবেক ৩ পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝার সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর গুলশান ২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কের নতুন নামকরণ করা হয়েছে ফেলানী অ্যাভিনিউ। মঙ্গলবার ফেসবুক বার্তায় এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে ডিপ্লোম্যাটিক জোনের গুলশান ২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নতুন নাম ফেলানী অ্যাভিনিউ। শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, মানুষের জীবন ও সংস্কৃতিতে গভীরভাবে মিশে আছে সঙ্গীত। মানুষের হৃদয়কে প্রভাবিত করতে গানের প্রভাবকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার প্রস্তুতি তৈরিতে অভিনব আয়োজন করেছে পিওজে মিউজিক ক্লাব। সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্ট নামের এই আয়োজন প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। ব্যস্ত নাগরিক জীবনে প্রতিনিয়ত হারাতে বসেছে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সুর। যে সুরে উঠে আসে প্রাণ, প্রকৃতি ও মানুষ, সেসব সুর তথা গান পুনরুজ্জীবিত করতে দেশ জুড়ে চলছে সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্ট। এমন উদ্যোগ গানের সুরে প্রকৃতির সাথে মানুষের ঐতিহ্যবাহী সহাবস্থানের জ্ঞানকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি আধুনিক টেকসই জীবনযাত্রার ধারণাকে এগিয়ে নেবে বলে প্রত্যাশা আয়োজকদের। বয়স বাড়ার সাথে সাথে মানুষের কণ্ঠে পরিবর্তন আসে, তাই এই বছর একটি বয়সসীমা রাখা হয়েছিল। পিওজে মিউজিক ক্লাব সবাইকে নিয়ে কাজ করবে। আসুন সবাই সবুজ সুরে রাঙাই জীবন। আমরা আমাদের প্রত্যাশার থেকে বেশি সাড়া পেয়েছি। যারা সিলেক্টেড হয়েছেন তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা, আর যারা সিলেক্টেড হননি তাদের জন্য আমার একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই পিওজে মিউজিক ক্লাবের সাথে সংযুক্ত থাকবেন, কারণ আমরা সকলকে নিয়ে একটি সঙ্গীতের জগৎ তৈরি করতে চাই। গান যদিও সরাসরি বাঁধ নির্মাণ কিংবা কার্বন নিঃসরণ কমায় না, তবে মানুষের চেতনা, সংহতি এবং আচরণ পরিবর্তনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এমন বাস্তবতায় জলবায়ু অভিঘাত মোকাবেলায় সঙ্গীতকে শক্তিশালী হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গান আমরা কে না ভালোবাসি, সবাই কিন্তু গানকে ভালোবাসি। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের গানের কিন্তু প্রসার ছিল এবং এখনও আছে, কিন্তু আধুনিকতার কারণে কিংবা আমাদের এই যান্ত্রিক সভ্যতার কারণে আমরা কিন্তু অনেক পুরনো জিনিস ভুলে যাচ্ছি কিংবা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। সেই জিনিসটাকে তুলে ধরা এবং সেই জিনিসটাকে সবার সামনে আবার নতুন করে আনা এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখা, এই কাজটি কিন্তু মিউজিক ক্লাব করবে। মূলত একটি উদ্দেশ্য আছে এখানে, সেটা হলো বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য, এ ব্যাপারটিকে কিন্তু প্রাধান্য দেব আমরা। যারা লুকিয়ে আছে যেই ট্যালেন্ট বিভিন্ন জায়গায় বাংলাদেশে, তারা আবারও সুযোগ নিতে পারবে। ইতিমধ্যেই সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্য থেকে যন্ত্রীয় ও কণ্ঠশিল্পী ক্যাটাগরিতে বাছাই করা হয়েছে সেরা 16 জনকে।
তাদের ভেতর থেকে সেরা আর্ট বের করে আনার প্রক্রিয়ায় বুধবার চ্যানেল আইতে অনুষ্ঠিত হবে সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্টের গ্র্যান্ড সেমিফাইনাল। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। সিনেমায় চলচ্চিত্রের পাণ্ডুলিপি থেকে শুরু করে মুক্তি পাওয়া পর্যন্ত ইকোসিস্টেম গড়ে তুলতে হবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পটের উদ্বোধন আয়োজনে একথা বলেন তথ্য উপদেষ্টা। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু জানাচ্ছেন। প্রজন্মে ঐতিহ্যে নবজাগরণ, বিএফডিসির আধুনিকায়নে উত্তরায়ণ এই স্লোগানে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পট। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে নিজেদের কথা তুলে ধরেন পরিচালক, প্রযোজক ও বিএফডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএফডিসি হচ্ছে সেই সিনেমা বানানোর জায়গা যা কিনা প্রত্যেকটা নির্মাতার জন্য সরকারি সমস্ত সাপোর্ট দেবে, নির্মাণ সহজ করবে প্রত্যেক তরুণ নির্মাতার জন্য। সবকিছু একটা জাগরণ, চলচ্চিত্রের জাগরণ। এই জাগরণে আমরা উৎসাহী, আমরা আনন্দিত এবং আমরা স্বপ্ন দেখতে পারি। তারা যেন আমাদেরকে এই পর্যন্ত এনে না ছেড়ে যান, আমাদের সাথেই থাকেন। মাহফুজ সাহেব যাওয়ার আগে যেন আমাদের জন্য এমন কিছু করে দিয়ে যান যেটা ফার্দার এটা ইমপ্রুভ হতে থাকে, চলতে থাকে, সো দ্যাট আমরা এটার ফল যেন ভোগ করতে পারি। বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সরকারের নানা পদক্ষেপের কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ফিল্ম স্ক্রিপ্টিং থেকে শুরু করে প্রোডাকশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা ইকোসিস্টেম আমাদের দরকার। আমাদের মন্ত্রণালয় হোক, এটা আলাদাভাবে হোক, এটা খুবই খুবই জরুরি। দেশের প্রতিটি শহরে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনারও কথা জানান তথ্য উপদেষ্টা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি বোর্ডের সদস্যপদ থেকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে। ট্রাম্প তার 20 দফা পরিকল্পনার অংশ হিসেবে যে অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের তালিকা প্রকাশ করেছেন তাতে ব্লেয়ারের সম্পৃক্ততার বিষয়ে আরব ও মুসলিম দেশগুলো আপত্তি জানিয়েছিল। এই পরিকল্পনার লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার যুদ্ধ বন্ধ করা, দাবি মার্কিন প্রেসিডেন্টের। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মার্কিন মিত্র হিসেবে যুদ্ধ করে। সে কারণে তার প্রার্থিতা মুসলিম বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয়। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ইউনেস্কো অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প। মঙ্গলবার নয়াদিল্লিতে ইউনেস্কো 2003 কনভেনশনে চলমান 20তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। 2023 সালে এই পর্ষদের 18তম সভায় ঢাকার রিকশা ও রিকশাচিত্র এই স্বীকৃতি লাভ করে। এই সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের দলনেতা ও ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি, বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেছেন, এই স্বীকৃতি বাংলাদেশের জন্য একটি অসামান্য গৌরবের বিষয়। দীর্ঘ 2 শতকেরও বেশি সময় ধরে টাঙ্গাইলের তাঁতিদের অনবদ্য শিল্পকর্মের বৈশ্বিক স্বীকৃতি এটি। টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের সব নারীদের নিত্য পরিধেয়, যা এই শাড়ি বুনন শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। রাষ্ট্রদূত এই অর্জন বাংলাদেশের সব তাঁতি এবং নারীদের প্রতি উৎসর্গ করেছেন। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের দিনের চেয়ে ডিএসইএক্স সূচক 56 পয়েন্ট বেড়ে 4,962 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 389টি কোম্পানির 458 কোটি 3 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে 93 কোটি 39 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 317টির, কমেছে 35টির, অপরিবর্তিত রয়েছে 37টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে সময় হলো আবারও বিরতি। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সরকারের অন্যান্য কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি হবে না, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সরকারের অন্য কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। জানুয়ারি মাসে সকলের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক পৌঁছানো সম্ভব নাও হতে পারে বলে মন্তব্য করেন উপদেষ্টা। বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ প্রস্তাব অনুমোদন দিয়ে এই অনিশ্চয়তার কথা জানান অর্থ উপদেষ্টা। বৈঠকে 12টি প্রকল্পে 918 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়। বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, বাতিল করা প্রকল্পের চেয়ে এতে বিদ্যুতের দাম ইউনিট প্রতি 2 থেকে 3 সেন্ট করে কম হয়েছে, যাতে বছরে 420 কোটি টাকা সাশ্রয় হবে। বৈঠকে এলএনজি, সার ও চাল কেনার প্রস্তাবে অনুমতি দেওয়া হয়। শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রকৌশল শিক্ষার মান নিশ্চিত করা টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হয়ে উঠেছে। রাজধানীর একটি হোটেলে প্রকৌশল শিক্ষায় অ্যাক্রেডিটেশনের মাধ্যমে মান নিশ্চয়তা শীর্ষক 4র্থ আন্তর্জাতিক সিম্পোজিয়ামে কথা জানান তিনি। আদিলুর রহমান বলেন, এমন আন্তর্জাতিক অনুষ্ঠান শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৌশল শিক্ষায় মান নিশ্চিতে নতুন পদক্ষেপ নিতেও কাজ করার কথা জানান তিনি। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড সেমিনার। সেমিনারে তরুণদের উদ্ভাবনী চিন্তার মাধ্যমে উদ্যোক্তা হবার নানা দিক তুলে ধরে বক্তব্য দেন অধ্যাপক শরীফুল ইসলাম, এন্টারপ্রেনিউর্স বাংলাদেশের প্রেসিডেন্ট সোহানা রউফ চৌধুরী, মোস্তফা কামরুজ্জামান এবং তানাজ্জুল আইমান। বুয়েটের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এন্টারপ্রেনিউর্স বাংলাদেশ ইও, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রাইস, ইডিসি এবং বিএমসিসি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ময়মনসিংহের গৌরীপুরে প্রায় 1000 হাফেজের অংশগ্রহণে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের উদ্যোগে অনুষ্ঠানে উপজেলা পৌর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের উদ্যোগে স্থানীয় পাবলিক মাঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়। এর আগে পটুয়াখালী 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদার ঢাকা থেকে বাউফলের নুরায়নপুরে পৌঁছলে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা করে কর্মী সমর্থকরা। এবারে খেলার খবর। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। অসুস্থ অবস্থায় সর্বোচ্চ মানসিক শক্তি দিয়ে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন বেগম খালেদা জিয়া, বললেন তারেক রহমান। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময়। প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ, সিইসির তফসিল বক্তব্য প্রস্তুত, বুধ অথবা বৃহস্পতিবার ঘোষণার সম্ভাবনা। বিএনপি জামায়াত সংস্কারে গুরুত্ব না দিয়ে সরকারি আশায় বেশি ব্যস্ত বলে এনসিপির দাবি। এনসিপির নেতাদের লন্ডন থেকে ভয় দেখানোর অভিযোগ। নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়তে প্রধান উপদেষ্টার প্রত্যয়, নিজস্ব অবদানের স্বীকৃতিতে 4 বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান। এবং
প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের নতুন আয়োজন সবুজ সুরের সন্ধানে। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। মঞ্চে